সুপ্রিয় দর্শক, আজ বহুদিন পর তোমাদের সাথে দেখা। নয়ন সোমা ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে যাত্রাপথ আমাদের এখান থেকে শুরু হচ্ছে। অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 3 ঘন্টা লেটে আছি। ভারতীয় রেলওয়েজ হয়ে গেছি আমরা, বুঝলে তো। ভারতীয় রেলওয়েজ শুধু লেটেই চলছি। তো যাই হোক, আমরা অবশেষে আমাদের যাত্রাপথ শুরু করছি। পাই টু পাই আমরা হিসাব দিতে থাকবো কোথায় গেলাম। এখন আমাদের যাত্রাপথ, গাড়ি যেদিকে যাবে আমরাও সেদিকে যাব। আমরা দু ভাই মিলে আজকে দ্বিতীয় দিনে পড়ল আমাদের যাত্রাপথ শুরু করলাম। আমরা আজকে কোথায় যাব এখনও সিদ্ধান্ত নিতে পারিনি, কারণ মেন রোডে উঠে আমাদের সিদ্ধান্তটা নিতে হবে কোন দিকে আমরা যাব। ততক্ষণে তোমাদের বলে রাখি, আমার দাদার ছেলের উপনয়ন হবে পরের মাসে, যার জন্য আমরা নেমন্তন্ন করতে বেরিয়েছি। দাদা বাইরে থাকে, যার জন্য এইসব করা সম্ভব হয়ে ওঠে না। আর করবেই বা কে, হাতে সময় কম, সমস্ত কাজের সূত্রে যে যার বাইরে আছে, তো এখানকার কাজকর্ম তো মিটিয়ে নিতে হবে। সেই জন্য দু ভাই মিলে আমরা বেরিয়ে পড়লাম আগে নেমন্তন্নগুলো সেরে দেওয়ার জন্য। প্রাকৃতিক দৃশ্য অনুধাবন করতে করতে আমরা একে একে দুই ভাই বেরিয়ে পড়েছি। চারিদিকে মাঠ, সবুজ গাছ, তার মাঝখান দিয়ে ভঁ ভঁ মোটর সাইকেলে আমরা বেরিয়ে চলেছি। ঢালাই রাস্তা, সুন্দর রাস্তা। এই রাস্তা একদম সোজা স্ট্রেট উঠেছে আমাদের লোকাল যে মেন রোডে, তারপরে আমরা হাইওয়েতে উঠব। তো রাস্তার দু সাইডের গাছগুলো এবং সাইডে চাষও হয়েছে জমি, সাইডে খাল। রোদ কিন্তু অনেকটাই উঠেছে, কারণ আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে। আমরা তবুও বুঝতে পারিনি কেন বলুন তো, একটা হালকা ঠান্ডা হাওয়া আমাদের গায়ে এসে লাগছে, যার জন্য এত রোদেও আমরা 12টার দিকে বেরিয়েছি। এত রোদেও আমরা কিন্তু বুঝতে পারিনি যে কতটা রোদ উঠেছে, গায়ে একটুও ঘাম দেয়নি। দুই ভাই অবলীলাক্রমে মোটর সাইকেল নিয়ে আমরা বেরিয়ে চলেছি রকেটের বেগে। তোমরা দেখতে পাচ্ছ আশেপাশের গ্রামের সেই সবুজ ধানের ক্ষেত, মানে এখনও সবেমাত্র রোয়া হয়েছে, রোপণ করা হয়েছে। তো এদিকে বসত বাড়ি আছে। আমরা দুই ভাই গল্প করতে করতে প্রথম স্টপেজ পাউশি চলে এসেছি, প্রথম হল্ট। একটু জিরিয়ে নেই। এখানে নামি দামি কোম্পানির সমস্ত খাবার, প্যাকেটজাত দ্রব্য, কোল্ড ড্রিঙ্কস, চা, চপ, মুড়ি, সমস্ত ঘুগনি, যা বলবেন সবই পাওয়া যাবে। এই দোকানটাতে সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া যায়। আর তখন বাজে 12:30 বাজে। আমরা পৌঁছতে পৌঁছতে প্রচণ্ড রোদ মাথার উপরে। দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে দু ভাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেলাম। প্রচুর ঠান্ডা। দাদাকে বললাম, দাদা চলো আমরা এবারে বেরিয়ে পড়ি, কারণ অনেকটা তো সময় কেটে গেছে। আর কোল্ড ড্রিঙ্কসটা যা ঠান্ডা ছিল, ওরে বাবারে অনেকক্ষণ দাঁড়িয়ে, কারণ এত রোদে, উপরে রোদ আর ভেতরে যাচ্ছে ঠান্ডা জিনিস, গলা তো স্বভাবতই বসবে। আমরা আমাদের যাত্রাপথ পাউশি থেকে আবার শুরু করলাম। আমরা দুজনেই হেলমেট নিয়েছি, কারণ হাই রোডে যখনই যাবে দূরপাল্লাতে আমি কোনো রিস্ক নিতে চাই না। আমার পলিউশনটা অনেক দিন আগেই ল্যাপস হয়ে গিয়েছিল, আমার ওটা মনে ছিল না, কিন্তু
কোনো বড় জায়গায় জার্নি করতে গেলে তো পলিউশন, ইন্স্যুরেন্স, ড্রাইভিং লাইসেন্স, হাওয়া চেক, এমনি যাবতীয় যা কিছু আছে সব কিছু করে রাখতে হয়, সেটা আমি জানি। তবে এবারের জার্নিটা ছিল অনেক বড়, সেই জন্য আমি কি করেছি, পলিউশনটা আগের দিন আমি পলিউশনটা করিয়ে নিয়েছি। পলিউশনটা করিয়ে পলিউশনের ডকুমেন্টসটা আমার কাছে পিডিএফ আছে, ওটা এখনও প্রিন্ট করা হয়নি, আছে। যাই হোক, সেসব কথা। তো আপনারা যারা বাইরে ট্যুরে যাচ্ছেন বা কোনো বাইক নিয়ে কোথাও বড় জায়গায় বা কোথাও যাচ্ছেন, বাইক নিয়ে কোথাও বেরোলে আপনারা ইন্স্যুরেন্সটা করে নেবেন, পলিউশন করে নেবেন। আমার BS4-এর গাড়ি বলে আমাকে পলিউশন করতে হয়, তো BS6-এর পলিউশন লাগে না। আমি পলিউশন করেছি, ইন্স্যুরেন্স আমার আছে, ড্রাইভিং লাইসেন্সও আছে, হাওয়া চেক করিয়েছি, ইঞ্জিন করেছি, আমার সব মোটামুটি ওকে আছে, যা দরকার আমার সব কিছুই আছে। তো আমি কোনো একটা নির্দিষ্ট জায়গায় কাজ করি বলে আমার কাছে এইসব কিছু থাকবে না, এটা ঠিক নয়। আমার কাছে সবই আছে। তো দুই ভাই মিলে তো বেরিয়ে যাচ্ছি। এবারে পাউশি থেকে যে রাস্তাটা সোজা কালীনগরের দিকে যাচ্ছে, রাস্তাটা এত সুন্দর। তবে এই যা বললাম, যাওয়ার সময় একটুও গরম অনুভূতি হয়নি, কারণ হালকা বাতাসে একটু ঠান্ডা ভাব ছিল, গায়ে লাগছে সুন্দর। আর চারদিক দিয়ে দেখুন, দুদিকে সুন্দর সবুজ গাছের সারি, মাঝখান দিয়ে আমরা চলেছি দুই ভাই মিলে। তো এই যে একদিকে উষ্ণায়ন, মানে এইবারে তো গরমকাল পড়বে, পথ চলতি মানুষরা যারা হাঁটবে তারা এই নিবিড় ছত্রছায়ার মাঝখান দিয়ে হেঁটে চলে যাবে এবং গাছের যে ছায়া, সেই ছায়া তার উপভোগ করবে। এখানে ডাব দোকান দেখতে পাচ্ছি, কেউ এসে তৃষ্ণার্ত পিপাসিত মানুষ যারা এসে ডিহাইড্রেট হয়ে যাবে, তখন সেখানে এসে ডাব খেতে পারে। ওপাশে একটা খাল দেখছি, তো ওই খাল কালীনগরের সাথে মিশেছে। ওই খালটা এখন কিন্তু জোয়ার আছে এবং খালের উপরে একটা সাঁকো করা আছে। সাঁকো বলতে আবার কি, একটা গাছের গুঁড়ি, গাছের একটা গোটা গাছটা ফেলে দিয়ে জাস্ট এমনি ধরে এপার থেকে ওপারে যাওয়ার জন্য রাস্তা করা আছে। সেই দিন তো যেদিন গিয়েছিলাম সেদিন মোটরসাইকেল প্রচুর পরিমাণে আসছিল। চারিদিকে বিভিন্ন রকম অনুষ্ঠান, যেমন এখানে একটা কিছু অনুষ্ঠান হচ্ছে, হরিনাম সংকীর্তন বা যাই হোক কিছু একটা হচ্ছে। তো অবশ্যই আমরা যত জায়গায় গিয়েছি, কোনো না কোনো জায়গায় হরিনাম সংকীর্তন, অষ্টম প্রহর, তারপরে কালী পুজো, শীতলা পুজো, আমাদের গ্রামগঞ্জে এইসব অনুষ্ঠান তো হয়েই থাকে, কারণ সেটা আমাদের গ্রামের মানুষরা পছন্দও করেন। এদিকে দেখুন, দু সাইডে সারিবদ্ধ বিজ্ঞাপনের মতো ঝাউ গাছ সারি সারি দাঁড়িয়ে আছে। দেখে কি মনে হচ্ছে আমরা কি দীঘা পৌঁছে গেছি? না বন্ধু, না, আমরা দীঘা পৌঁছানি। এটা কালীনগর যাওয়ার সময় এমন একটি জায়গা যেখানে আপনি দীঘার পরে সবথেকে বেশি ঝাউ গাছ দেখতে পাবেন। দীঘাতে তো আমফান ঝড়ে সময় ঝাউবন প্রায় নেই, শেষ। আর যেসব বিল্ডিং তৈরি হচ্ছে, ঝাউ গাছ কেটে সব সাফ করে দিয়েছে, কিন্তু এখানে এত ঝাউ গাছ আছে, অজস্র ঝাউ গাছ, সেটা না দেখলে নয়। মাইকে ক্যানভাস করতে করতে যাচ্ছে ডাক্তারি। তো এই করতে করতে আমরা কালীনগরে প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি। কালীনগর থেকে আমাদের রাস্তাটা অন্যদিকে ঘুরতে হয়। তো কালীনগরের এই মোড় অবধি চলে এসেছি। এ পাশটায় বিকালবেলাটা এই যে ফাঁকা জায়গাটা আপনারা দেখছেন, কালো জায়গাটা, ওখানে কিন্তু বাচ্চারা খেলে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে। আমরা কালীনগরের এই যে ব্রিজটা আছে, লক গেটটা, ওই লক গেটের উপর দিয়ে পাস করে কালীনগর মেন যে স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ডে আমার দিকে আমরা এগোচ্ছি। দু সাইডে গাড়ি, যারা চেনে কালীনগর, পথ চলতি মানুষ এবং নিত্যযাত্রী যারা, তারা তো কালীনগরকে চেনে, দেখে আপনারা বুঝতে পারছেন হ্যাঁ আমি সত্যি সত্যি কালীনগরে যাচ্ছি না অন্য কোথাও যাচ্ছি। তো তোমরা দেখো, এই যে কালীনগরের প্রথম বাম্পারটা আমরা পেরিয়ে
এখানে অনেক অটো টোটো সব দাঁড়িয়ে আছে। এটা অটো স্ট্যান্ড, এটা অটো স্ট্যান্ড। আমাদের ওদিকে অটো যায় কালীবাজার আড়ুয়াল অবধি। কালীনগরের সেই পুরানো, বহু পুরানো কালীমাতার মন্দির, কালীমাতার মন্দির। ওরা এখন সোজা হাই রোডে উঠে গেছি। এই যে কালীনগর, আমরা হাই রোডে উঠে গেছি। এবারে আমাদের গন্তব্যের প্রথম যে স্টেশন, সেই স্টেশনে আমরা যাব। প্রথম আমাদের গাড়ি পার্কিং পয়েন্ট, সেই পার্কিং পয়েন্টে আমরা যাব। এখান থেকে আরও 10-12 কিলোমিটার হয়তো যেতে হবে, দাদা যেটা বলছিল। তো আমি জানি না, দাদাও বহু বছর আগে এসেছিল, আমি কোনোদিন আসিনি। তো আমি দেখি কী ব্যাপারটা হয়, কত দূর রাস্তা, কোথা থেকে কী যেতে হয়, জিজ্ঞেস করে যাকে। আমরা একজন দাদাকে জিজ্ঞেস করে নিয়েছি যে বীরবন্দর যাব। দাদা বলে দিল যে কোথা থেকে কোথায় যেতে হবে। আজকে জোয়ার আছে, কিন্তু আজকে অবস্থাটা দেখো, পুরো ডুবে গেছে, একদম উপচে পড়েছে জল। ওই দিকটাও দেখো, ওইখানে দেখো একটা নৌকো দাঁড়িয়েছে, একটা না দুখানা নৌকো না, এগুলো অ্যাকচুয়ালি ট্রলার দাঁড়িয়েছে। এখন জিজ্ঞেস করি, ওই আগে দোকান জিজ্ঞেস করি, ডান দিকে। আচ্ছা, আমরা এক আগ দোকানিকে জিজ্ঞেস করে নিয়েছি যে বীরবন্দর যাওয়ার রাস্তাটা কোথায়। তো বলে দিল যে সামনে গিয়ে ডান দিকে বড় পিচের রাস্তা। আমরা সেই মতো এগিয়ে যাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আরো পিচের রাস্তা পাই ততক্ষণ অবধি আমাদের এই ক্যামেরা চালু থাকবে। অবশেষে আমরা সেই পিচের রাস্তা পেয়ে গেছি, আমি হাত দেখিয়ে দিয়েছি, পিচের রাস্তা পেয়ে গেছি, যেটা দিয়ে যাওয়া যাবে। এই তো সেই দাদাটাকে পেয়ে গেছি, যে দাদাটা সামনে যদি জিজ্ঞেস করছিলাম। ভগ্নপ্রায় একটা রাস্তা, অবস্থা খুব খারাপ। রাস্তার অবস্থা দেখে যা মনে হচ্ছে, অবস্থা খুবই খারাপ রাস্তা। আমরা মেঠো পথ ধরে বেরিয়ে এসেছিলাম, হাইওয়ের পরে আবার এই মেঠোর পথ আছে, মাটির রাস্তা নেই, এখন সব জায়গায় পিচের রাস্তা হয়ে গেছে। তো এখানে এলে এখানে একটা দেখা জিনিস আছে, এখানে প্রচুর পরিমাণে ফিশারি আছে, প্রচুর পরিমাণে ফিশারি। রাস্তার এদিক সেদিক ফিশারি ভর্তি, রাস্তার এদিক সেদিক ফিশারি ভর্তি, আর ধুধু করা মাঠ। আর এখানে একজন ছেলে জাল দিচ্ছে, খুবই দেখতে খুবই অপূর্ব লাগছে। এই দিকটা যেমন দেখতে পাচ্ছি, এখানে সাইডে গার্ডেনিং করা আছে। এখানে মানে কোনো প্যান্ডেল হয়েছিল, কোনো অনুষ্ঠান হয়েছিল। যা অবস্থা মনে হচ্ছে না আয়লা ঝড় এসেছিল, ব্যাগ সব উড়িয়ে দিয়ে চলে গেল। আমরা গুগল ম্যাপের সহায়তা নেব। বীরবন্দর, বীরবন্দর। চাইছি না, রাস্তাটা কি বীরবন্দর কাছে? এদিকে কতটা গিয়ে ডান দিকে ঘুরবো? সোজা বীরবন্দর।
আমরা এই দেখো আমরা গুগল ম্যাপে দেখছি